প্রোগ্রাম চলছিল। প্রোগ্রামটি অনেক বড়সড় ছিল। দেখে মনেই হচ্ছিল যে অ্যাওয়ার্ড ফাংশন চলছে। এখানে আমাদের এজেন্টকে দেখানো হয়, তার সাথে অন্য একটি ছেলে ছিল। ছেলেটি হয়তো টিভি অ্যাক্টর, সে সবার প্রথমেই হাঁটছিল। পিছনে পিছনে আমাদের এজেন্ট ছিল। এজেন্টের জামার ভিতর তার পা আটকে যায়, যার কারণে সে হাঁটতে পারছিল না। ওই ছেলেটি এজেন্টের কাছে যায় আর তাকে সাহায্য করে স্টেজ পর্যন্ত নিয়ে যেতে। তখন তার দিকে সবাই প্রশ্ন ছুড়ে মারে, আপনার গার্লফ্রেন্ড কি রাগ করবে? তখন সে বলে, না, এমন কিছু হবে না। এদিকে টিভিতে সবাই তাদেরকে লাইভ দেখছিল। এদিকে জিয়ংও ছিল, যে কিনা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল আর তাকে দেখছিল। তখনই তাদেরকে কেউ প্রশ্ন করে যে, আচ্ছা, লিনাকে কি জানিয়ে আপনি তার সাথে এসেছেন? তখন সে জানায়, হ্যাঁ, লিনা এই বিষয়ে কোনোদিনও মাইন্ড করবে না, কারণ তারা শুধুই বন্ধু। সিন পরিবর্তন হয়, আমাদের লিনাকে দেখানো হয়, যে কিনা তার বাসায় চলে আসে। তার অবস্থা খুবই খারাপ ছিল, সে ড্রিঙ্ক করে পড়ে থাকে। তখনই তার বয়ফ্রেন্ড এখানে চলে আসে, তাকে দেখে বলে যে, তুমি এখানে কি করছো? তখন সে বলে, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি। আসলে তাদের মধ্যে ব্রেকআপ হয়েছিল, কিন্তু সে এই বিষয়টা মানতে চায় না। তখন সে তাকে এখান থেকে চলে যেতে বললে সে বলে, তুমি তো যদি চাইতে যে আমি তোমার সাথে না মিশে এখান থেকে চলে যাই, তাহলে অবশ্যই তোমার দরজার লকটি পরিবর্তন করে ফেলতে। যেহেতু করনি, তার মানে তুমি আমাকে এতটাও ঘৃণা করো না। তখন সে বলে, ঘৃণা করি কিনা এটা পরের বিষয়। আমি তোমাকে বলেছি এখান থেকে চলে যেতে, তাই তুমি চলে যাবে। তখন সে কান্না করে দিয়ে বলে যে, আমি তোমাকে ছাড়তে পারবো না, কারণ তোমার সাথে আমার জীবন অনেকভাবেই জড়িয়ে আছে। কিন্তু ছেলেটি তাকে একদমই পাত্তা দেয় না। সিন পরিবর্তন হয়, আমাদের এজেন্টকে দেখানো হয়, যে কিনা শুটিংয়ে ছিল। শুটিংয়ে লিনা আর এজেন্ট ছিল। লিনা ইচ্ছে করে তাকে দিয়ে একটি শট বারবার করাচ্ছিল আর বলছিল এজেন্ট নাকি অ্যাক্টিং একদমই ভালো পারে না। এখানে বিষয়টা ছিল তাকে বৃষ্টিতে ভেজানোর জন্য, তার শরীর খারাপ করার জন্যই সে এমনটা করে। কেউ যখন টাওয়াল নিয়ে যাবে তখনই লিনা তাকে আটকে দেয় আর বলে তার কাজগুলো আগে করার জন্য। তখন মেয়েটি বলে যে এখানে এজিনের ক্ষতি হতে পারে, তার ঠান্ডা লেগে যেতে পারে। সে বলে, ঠান্ডা লাগলে লাগুক, আমার কি। তখন অন্য একটি মেয়ে তাকে গিয়ে কাপড় দিয়ে দেয়। সিন পরিবর্তন হয়, তাকে আমরা ডিরেক্টরের সাথে দেখতে পাই। ডিরেক্টর তাকে বুঝিয়ে বলে যে, দেখো, তার সাথে সবকিছু ঠিকঠাক করে ফেলো, না হয় প্রবলেম হতে পারে। তখন সে বলে, আমি তো কিছুই করিনি স্যার, আর কিছু করা আমার পক্ষে সম্ভবও নয়। তখন আমরা দেখতে পাই ওই অ্যাসিস্ট্যান্টটিকে, যে কিনা লিনার সাথে কথা বলে আর লিনাকে জানায়, আপনি তো খুব ভালো করেই জানেন আপনার বিরুদ্ধে আমাদের কাছে কি কি আছে, তাই আমি বলবো আপনারা সবকিছু ঠিকঠাক করে ফেলেন। মেরি বসে বসে সবকিছু দেখছিল। তখনই মেরির কাছে ওই ছেলেটি চলে আসে। তখন সে তাকে বলে যে, আপনি যেমনটা বলেছিলেন আমি তো তেমনটাই করেছি, তাই আপনি আমাকে একটু সাহায্য করবেন। লিনার সাথে আমার সম্পর্ক অনেকদিন আগেই শেষ হয়েছে, কিন্তু লিনা কোনোভাবেই এইসব মানতে চাচ্ছে না। সে আমার সাথে উল্টাপাল্টা আচরণ করছে। মেরি বলে, এখন আমি চাইলেও কিছু করতে পারবো না, তোমাকে সমাধান দিতে পারবো, তুমি চাইলে তোমার এই বিষয়গুলো সমাধান করতে পারো। তখন সে মেরিকে বলে যে, না, এই বিষয়টা সমাধান করতে হবে। মেরি তখনই সাথে সাথে কাউকে জানি কল করে আর জানায়, তাকে বলো সতর্ক হয়ে থাকতে, তার সাথে দেখা করার জন্য আমি আসছি। কিছুক্ষণ পরই সে লিনার সাথে দেখা করতে চলে যায়। সে লিনাকে বলে, মনে আছে তো, তোমার বিরুদ্ধে সব প্রমাণই আমার কাছে আছে। এখানে আমরা বুঝতে পারি যে মেরি সবার বিরুদ্ধেই প্রমাণ রাখে নিজের কাছে, যাতে সে সময়ে সবাইকে ইউজ করতে পারে। তখন মেরি তার কাছে যায় আর বলে সব কাজ সে ঠিকঠাকভাবে করে নিবে। কিছুক্ষণ পর সে এজিনের কাছে চলে যায় আর এজিনের সাথে ভালোভাবে কথা বলতে শুরু করে। ওই জায়গায় আমরা ওই মেয়েটিকে দেখতে পাই, যে কিনা গাড়ির ড্রাইভার ছিল আর সেও মূলত মেরির লোক ছিল। সে তখন বলে মেরি এইভাবেই সবাইকে তার বশে রাখে, যাতে সে তার হাত থেকে বের হতে না পারে। পরের সিনে আমরা এজিনকে দেখতে পাই, যে কিনা বিউটি পার্লারে ছিল। সে যখন তার কাজ করছিল তখনই এখানে মেরি চলে আসে। মেরি তার অ্যাটিটিউড দেখিয়ে তার মতো করে কাজ করছিল। লিনা তাকে জানায়, আমি খুব ভালো করে জানি যে তুমি মেরির কথায় ওই ফেস্টিভ্যালে গিয়েছিলে। মেরি যেহেতু তোমাকে জোর করেছিল, না কেন করলে না? তখন সে বলে, আমি জানি এটা আমার কেরিয়ারের জন্য অনেক ভালো, তাহলে না কেন করতে যাব? তখন সে বলে, তোমাকে ওই দিন আমি পুলিশ স্টেশনে দেখেছিলাম,
তাহলে তোমার বিরুদ্ধে তো অবশ্যই মেরির কাছে কোনো প্রমাণ রয়েছে, তাই না? তাই তো তোমাকে এইভাবে সে ব্ল্যাকমেইল করে সব কাজ করিয়ে নিতে পেরেছে। তখন সে বলে যে আমার পার্সোনাল লাইফে আসার চেষ্টাও করবে না। এজিন বলে আমার রাস্তায় আসার চেষ্টাও করো না। আমি উপরে উঠতে চাই, উঠতে দাও। সিন পরিবর্তন হয়। সে যখন লিফটে করে যাচ্ছিল একটি ছেলে তাকে ফলো করে। অনেকক্ষণ যাবৎ ফলো করার পরও ছেলেটি তার সাথে কথা বলতে পারে না। কারণ সে গাড়িতে উঠে গিয়েছিল আর সে অনেকটাই দূরে ছিল। কিছুক্ষণ পরে দেখতে পাই এটা আর কেউ নয়। তাদের স্কুলের মুহূর্তগুলো তার মনে হতে শুরু করে। সে বুঝতেও পারে না কি করবে, কারণ অনেক দিন যাবৎ সে এজিনকে দেখতে পারছিল না। এজিনের জন্য তার অনেক কষ্ট হয়। যেহেতু এজিন তার সাথে সব সম্পর্ক নষ্ট করে দিয়েছে, তাই সে চাইলেও এজিনের সাথে কথা বলতে পারছিল না। এজিন তার গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে। তখন সে জানতে পারে ওই মেয়েটি নাকি সবকিছু জানে আর তার কাছে সব প্রমাণ আছে। যদি সে চায় ওই লকার থেকে সবকিছু এনে দিতে পারবে। তখন এজিন বলে তাকে তুমি করে বলার জন্য, কারণ তারা সেম এজের। কিছুক্ষণ পরই সে সোয়ুনের পিকচার দেখতে পায়। সোয়ুন এখন অনেক বড় লেখক ছিল। সে তার বই লিখতো। আজ তার অটোগ্রাফ দেওয়ার দিন ছিল। সবাইকে সে অটোগ্রাফ দিয়ে দেয়। সাথে সে এজিনের পিকচারগুলোও দেখে। তার মা চলে যায় তার নানার কাছে। তার নানার কাছে গিয়ে টাকা চাইলে তার নানা তাকে টাকা দিতে চায় না। বলে সব টাকা সে সোয়ুনকেই দিবে, তাকে দিবে না। তখন মহিলাটি তার সাথে উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে। বলে আমার ছেলেকে আমি লালন পালন করেছি। তাহলে তুমি কিভাবে তোমার কথায় আমার ছেলেকে নাচাতে পারো? এটা তোমার জন্য একদমই উচিত হবে না। এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। মহিলাটিকে এখান থেকে বের করে দেওয়া হয়। কিছুক্ষণ পরই আমরা সোয়ুনকে দেখতে পাই, যে কিনা তার নানার কাছে অনেকগুলো বই নিয়ে চলে আসে। তখন তার নানা বলে এই বইগুলো দিয়ে কি হবে? পরের বার সে যখন আসে তখন যাতে সে অনেকগুলো বই নিয়ে আসে। তারপর সে এখান থেকে চলে যায়। এদিকে আমাদের জেহুকে দেখানো হয়। সে তার আন্টির কাছে আসে, যেখানে তার ছোট ভাই ছিল। সে তার ছোট ভাইয়ের খরচ দিত, কিন্তু তার সাথে দেখা করতে পারতো না। আন্টি বলে তোমার ছোট ভাইয়ের সামনে তুমি তোমার বাবাকে খুন করেছো। এখন তোমার ভাই তোমাকে কিভাবে দেখতে পারবে বলো? জেহু বলে আপনার কথাও ঠিক আছে, তবে আমার ভাইকে টাকাগুলো দিয়ে দিবেন আর বলবেন না যে আমি এখানে এসেছিলাম। তারপর সে তার আন্টির কাছে টাকা দিয়ে এখান থেকে বেরিয়ে চলে আসে। আসার পরই তার বাইকে দেখতে পায়, যে কিনা স্কুল থেকে ফিরছিল। বিষয়গুলো তাকে অনেক কষ্ট দেয়। সিন পরিবর্তন হয়। এজিনের আজ শুটিং টাইম ছিল। এদিকে আমরা সোয়ুনকে দেখতে পাই, যে কিনা একটি মিটিং অ্যাটেন্ড করতে চলে আসে। তার মাও তাকে ফলো করে ওই জায়গায় চলে আসে। মেয়েটির সাথে সে বিজনেস নিয়ে কথা বলছিল। আসলে সে তার বই নিয়ে কথা বলছিল মেয়েটির সাথে। সে খেয়ালও করেনি এখানে তার মা বসে আছে। তখনই দেখতে পায় যে এজিনের শুটিং চলছে। এজিনও জিয়নসুকে দেখতে পায়। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখনই এখানে জিয়নসুর মা চলে আসে। আর এই বিষয়গুলো লক্ষ্য করে লিনা। তখন সে তাকে এখান থেকে নিয়ে চলে যায়। লিনা তারপর গিয়ে দেখতে পায় যে তার পিকচার, আর বুঝতে পারে সে কে। এদিকে তার মা তাকে জানায় যে এই মেয়েটির জন্য তোমার লাইফ ধ্বংস হয়েছে। তুমি কোরিয়াতে এসেছো ভালো কথা, কিন্তু তুমি একবারও কি আমাকে বলার প্রয়োজন বোধ মনে করনি? তখন সে বলে যে তুমি এজিনের জীবন ধ্বংস করে দিয়েছো। এখন আবার কি চাচ্ছ? তুমি আমার জীবনটাও ধ্বংস করে দিবে? তাহলে আমি তোমাকে বলে রাখি, তুমি আর চাইলেও কিছু করতে পারবে না। আর আমার কথা হচ্ছে তুমি আমাদের থেকে দূরত্ব বজায় রাখো। এজিনের জীবন তুমি ধ্বংস করেছো, এটা তুমি খুব ভালো করেই জানো। তারপর সে এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয়, আমাদের লিনাকেই দেখানো হয়। সে সোয়ুনের পিকচার দেখে আর বলে আমি তার সাথে দেখা করতে চাই। তার সাথে আমার একটি অ্যাপার্টমেন্ট রাখো। এদিকে আমাদের সোয়ুনের মাকে দেখানো হয়, যে কিনা এজিনের সাথে দেখা করতে চলে আসে। সবাইকে সে বলে যে এজিনকে বলো তার মা তার সাথে দেখা করতে এসেছে। মেরি তখন তাকে প্রশ্ন করে, আমি যতটুকু জানি তার মা অনেক আগেই মারা গিয়েছে। তাহলে আপনি কে? তখন সে বলে আমি তার সৎ মা। এটা শোনার পর মহিলাটি বলে যে আপনি তার সাথে কি কি করেছেন এটা সবাই ভালো করেই জানে। আপনি কি টাকার জন্য এসেছেন? তখন সে বলে আমি টাকার জন্য আসবো? আমার কি এতই টাকার প্রয়োজন? আপনি হয়তো জানেন না যে আমার বাবার কত টাকা আছে। আমি আমার বাবার টাকায় এখন পর্যন্ত বসে বসে খাই। আর সারা জীবনও খেতে পারবো মরার আগ পর্যন্ত। তাছাড়া কথা এখন হচ্ছে যে আমি চাই আপনি ওকে টিভি থেকে সরিয়ে দিন, কারণ সে তার বাবাকে খুন করেছে। সিন পরিবর্তন হয়, সে যখন এই রুমে প্রবেশ করতে চায় তখন তাকে বলা হয়
তার মা এসেছে তার সাথে দেখা করার জন্য। ভিতরে গিয়ে সে মহিলাটিকে দেখার পর তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে। এখানে সে তার সাথে খারাপ ব্যবহার করে না, বরঞ্চ অনেক ভালো আচরণ করে, কারণ সে চাচ্ছিল না এটাকে অনেক বড় ঝামেলায় পরিণত করতে। তারপর মহিলাটি এখান থেকে চলে যায়। এজিন তখন এখানে চলে আসে। তখন তাকে জানানো হয় যে নো প্রবলেম, এই বিষয়ে আমি অভ্যস্ত আছি, আমাকে এই সব বিষয় হ্যান্ডেল করতে দাও। এজিন এখান থেকে চলে যায়। সে খুব ভালো করেই জানতো যে তারকে ফলো করবে লিনা। লিনা তাকে বলে তোমার পাস্ট সম্পর্কে আমার কিছু হলেও ধারণা হয়েছে, কারণ তোমার পাস্ট যদি ভালো হতো তাহলে তোমার মা এভাবে আসতো না। আর আমি যতটুকু বুঝতে পারলাম যে তোমার মা অবশ্যই তোমাকে পছন্দ করে না। যদি পছন্দ করতো তাহলে তো এইভাবে কথা বলতো না। তোমার অতীত হয়তো অনেক কষ্টদায়ক। তোমার অতীত জানার খুবই ইচ্ছে ছিল আমার। তখন সে বলে আমার অতীত তোমাকে জানতে হবে না, সিন পরিবর্তন হয়। লিনা দেখা করে জিয়নসুর সাথে। সে জিয়নসুকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি অতীতে কিছু রয়েছে, যেমন যে তুমি কাউকে ভালোবাসো তাকে এখন পাচ্ছ না, বা তোমার পুরনো প্রেমিকা বা এক্স এমন কি কেউ আছে? তখন সে বলে এইসব প্রশ্ন কেন? তখন আমরা দেখতে পাই যে তার লাইফ স্ট্রিম চলছে। সে বলে ছোটবেলা থেকে আমি একটি মেয়েকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু সে নিজেই নিজের ফাঁদে পা দিয়ে সবসময় বিপদে পড়েছে। আমি পারিনি তাকে রক্ষা করতে। তখন আমরা দেখতে পাই এজিনের বান্ধবী বা আয়ং যে তার গার্ড ছিল বা তাকে ড্রাইভ করে সবসময় নিয়ে যেত, সেই মেয়েটি চলে আসে। আর তাদের এখানে শুটিং টাইম ছিল, কথা হচ্ছিল সবার। লিনা তো তার সাথে একদম ভালোভাবে কথা বলার চেষ্টা করছিল, তাকে ডিনারের অফার দেয়। সে কোনো কিছুতেই রাজি হয় না। এদিকে আয়াং যখন তাকে নিয়ে বাসার দিকে রওনা হচ্ছিল, তখন এজিন বলে আমাকে বাসায় যেতে দিতে হবে না, আমি বাসায় যেতে পারবো। তুমি এক কাজ করতে পারো, আমি তোমাকে বলি তুমি আমাকে অফিস পর্যন্ত দিয়ে আসো, তারপর না হয় আমি ট্যাক্সি করে বাসায় চলে যাব। এদিকে আমরা দেখতে পাই তার সাথে লিনার কথা হচ্ছিল। এজিন আর লিনা হয়তো কোনো বিষয় নিয়ে কথা বলছিল। এজিন চাচ্ছিল লিনার কিছু প্রমাণ তার কাছে রেখে তাকে ব্ল্যাকমেল করতে। আর এজিন লিনা একই জায়গায় আসছিল তাদের অফিসে। অফিসে আসার পর সে দেখতে পায় লিফটটি নষ্ট, তাই সে সিঁড়ির ব্যবহার করে। কিছুক্ষণ পরই লিনা এখানে চলে আসে। লিনা জিনসুকে বলে তুমি গাড়িতে অপেক্ষা করো, আমি আসছি, কিছুক্ষণের মধ্যেই আসবো। তারপর সে চলে যায় লিফটে করে উপরে। এখানে আমরা এজিনকে দেখতে পাই, সে সারা অফিস সবকিছু খুঁজতে শুরু করে। কোথাও সে লকারটি খুঁজে পায় না। একটি সিক্রেট রুম পায়, ওই জায়গায় ছিল ওই লকারটি। তারপর সে ওই লকারের কাছে গেলে সে দেখতে পায় লিনা তার পিছনে, আর তাকে জানায় যে এইগুলো দেখিয়ে কি তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করতে চেয়েছিলে? এটা কখনোই সম্ভব না, তুমি কখনোই পারবে না। তুমি এক কাজ করতে পারো, তুমি আমাকে সরি বলতে পারো, আর না হয় তুমি জানো আমি সবকিছু সবাইকে বলে দিব। অফিসে তুমি গোপনে তথ্য চুরি করার চেষ্টা করেছিলে। তখন সে তার কাছে ক্ষমা না চাইলে লিনা উল্টো তাকে থাপ্পড় মেরে বসে। এজেন্ট বলে কি করেছো একটু মাথায় রেখো। এজেন্ট কতটুকু ভয়ানক এটা তো আপনি আমি খুব ভালো করেই জানি, তাই না? এজেন্ট কি কি করতে পারে, তার কি কি করার ধারণা, এসব তো আমরা জানি। কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই এজেন্ট নিচে নেমে আসে। জিনসু তাকে দূর থেকে দেখছিল, আর জিনসুর সাথে তো লিনার একটি সম্পর্ক রয়েছে, বলতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই আমরা বলতে পারি। তারপর তারা একটি জায়গায় ড্রিঙ্ক করতে যায়। এজিনের সম্পর্কে লিনা উল্টাপাল্টা কথা জানায় যে সে স্বার্থ ছাড়া কোনো কিছু বুঝে না, মেয়েটি সাইকো বা এই সেই সব কিছু বলতে শুরু করে। তখন তার মনে পড়ে হয়তো এজিন তাকে দূর থেকে দেখছে। এজিন সম্পর্কে জিনসুর তো খুব ভালো ধারণা ছিল, যেহেতু সে ছোটবেলা থেকেই তার সাথেই বড় হয়েছে। আর সে তো তাকে ভালোবাসে, তাই না? তাই তার সম্পর্কে তার ভালো ধারণা থাকবে, এটা নর্মাল একটি বিষয়। তবে সে তার সম্পর্কে যেহেতু উল্টাপাল্টা কথা বলছিল, তাই জিনসুর খারাপ লাগে। কিন্তু জিনসু হয়তো কোনো প্রমাণের কারণে বা কোনো কিছুর কারণে তার সাথে ছিল। জিনসু এজিনের কিছু পিকচার দেখে তার এজিনকে তো ভালো লাগতো বা ভালোবাসতো। সিন পরিবর্তন হয় একটি পার্টিতে। এটা ছিল একটি কোম্পানির পার্টি। পার্টিতে কিম গাম আসে, কিন্তু কিম গামের অবস্থা খুবই খারাপ ছিল। তার অতীতের কিছু সিন মনে পড়তে থাকে, তাই সে একটি মেডিসিন নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই মেডিসিনটি নিতে পারছিল না। এজিন তখন তার কাছে এসে তাকে পানি দিয়ে বলে যে মেডিসিন কি পানি ছাড়া খাবে? তারপর সে এখান থেকে চলে এসেছিল। এখানে আমরা লিনা এবং জিংসুকে দেখতে পাই। জিংসুকে পরিচয় করিয়ে দেয় লিনা, আর বলে হয়তো তোমাদের আগে দেখা হয়েছে। তখন সে কথা ঘুরিয়ে বলে পার্কিং এ হয়তো দেখা হয়েছে, তাই না? তখন সে কিছুই বলে না, সে চুপচাপ দাঁড়িয়েছিল। কিমগাম তার কাছে আসে আর বলে ধন্যবাদ।
তুমি আমাকে অনেক সাহায্য করেছো। সিন পরিবর্তন হয়, একটি কোম্পানির এড শো শুরু হয়ে যায়। এখানে এজিন ছিল, এজিনের অ্যাক্টিং অনেক ভালো। লাস্ট পর্যায়ে আমরা ওই ভিডিওটি দেখতে পাই যেটা কাল রাতে রেকর্ড করা হয়েছিল। লিনা তো অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর স্টেজে ওঠে মেরি আর জানায় যে এটা ভিডিও রেকর্ড করা হয়েছে শুটিংয়ের জন্য, এটা রিয়েল নয়। তখন সবাই একটু শান্তিতে নিঃশ্বাস ফেলে আর মনে করে হ্যাঁ, হয়তো এটা শুটিংয়ের ভিডিও। এখানে আমাদের আলমকে দেখানো হয়, আয়াং এটা ভিডিও করেছিল। আয়াংকে এজিন বলেছিল, আমি খুব ভালো করে জানি লিনা তোমাকে এখানে আসতে বলেছে যাতে মেরির কাছে আমাকে খারাপ বানাতে পারে, তাই না? সে তোমাকে বলেছে আমাকে এই জায়গায় নিয়ে আসতে, তারপর যাতে আমি ওই জিনিসপত্রগুলো আনার চেষ্টা করি আর চুরির দায়ে মেরির কাছে আমাকে খারাপ বানাতে পারে। তখন সে বলে হ্যাঁ, আমার টাকার প্রয়োজন ছিল তাই আমি এমন করেছি। এজিন তখন তাকে বলে আমি তোমাকে অনেক বেশি পরিমাণে টাকা দিব, তুমি কি আমার কাজ করবে? তখন সে রাজি হয়ে যায়। আর ওই দিন পার্কিং এরিয়ায় যা ঘটেছিল সবকিছু সে রেকর্ড করে রেখেছিল, তারপর ভিডিও ক্লিপ হিসাবে ওই জায়গায় লাগিয়ে দেয়। এখানে এজিন আর লিনার দেখা হয়। এজিন বলে কি বলেছিলে ওই দিন? আমার কাছে ক্ষমা চাও, ওই ভিডিও রিয়েল ভিডিও আমার কাছে আছে। তুমি আমাকে খারাপ বানানোর জন্য এইসব করেছিলে, তাই না? কি হলো, নিজেই তো খারাপ হলে, আমার তো কিছুই করতে পারলে না। এটা কখনোই করতে পারবে না, তাই সাবধানে থেকো। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। তখন তার পুলিশ অফিসারের সাথে দেখা হয় যে কিনা ওয়েটার ড্রেস পরে এসেছিল। তখন সে তাকে বলে সবকিছু তো ভালোই করছো তাই না, কিন্তু তুমি অনেক বড় ভুল করছো। জুংসুকে তুমিই ফাঁসিয়েছো, আর এটার বদলা তোমার কাছ থেকে আমি নিয়েই ছাড়বো। সিন পরিবর্তন হয়, আমরা জিনসুকে দেখতে পাই। জিনসু তার দিকে তাকিয়ে থাকে কিন্তু তার সাথে কোনো কথাই বলে না। কিছুক্ষণ পর লিনা কাউকে কল করে জানায় জিনসু আর এজিনের মধ্যে হয়তো কোনো সম্পর্ক আছে, খোঁজ লাগাও।